আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমাদের এই চ্যানেলটায় প্রথম ভিডিও আপলোড করা শুরু হচ্ছে। আমাদের মেইন পারপাস হচ্ছে যারা বিদেশে ট্যুরিস্ট ভিসায় যারা ঘুরতে যাবেন তাদের সকল তথ্য আমরা এই চ্যানেলে দেব। সেটা হতে পারে ইউরোপ, মালয়েশিয়া, এশিয়া বা ইতালি বা যে দেশ বলেন, আমরা বিভিন্ন তথ্য দিয়ে আপনাদের সহায়তা করব। সো আপনারা চাইলে যদি আপনার ইচ্ছা থাকে বিদেশে ঘুরতে যাওয়া কিংবা এসব বিষয় নিয়ে যদি আপনি আগ্রহী থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো আজকে যে ভিডিওটা, এই ভিডিওটাতে আমরা আপনাকে জানাবো, সরি আমরা না, আমি আপনাকে জানাবো, সেটা হচ্ছে আপনি যদি মালদ্বীপ ভ্রমণ করতে চান, সো সেক্ষেত্রে আপনার কী ধরনের পদক্ষেপ নিতে হবে, কি কি জিনিস নিয়ে যেতে হবে, অর্থাৎ কি কি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে, এবং পাশাপাশি আপনার অন্যান্য কী ধরনের সমস্যায় আপনি পড়তে পারেন এগুলো নিয়ে আলোচনা করব। সো সর্বপ্রথমে বলে রাখি, আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি চাইলে বিভিন্ন দেশের ভিসা করাতে পারবেন। সো আপনারা যদি কোথাও আগ্রহী থাকেন, আমাদের নিচে যে ডেসক্রিপশান নাম্বার দেয়া থাকবে ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, সো আপনি যদি মালদ্বীপ ভ্রমণ করতে চান, সর্বপ্রথম আপনার প্রয়োজন ভিসা। নট অনলি মালদ্বীপ, আপনি যে দেশে ঘুরতে যান সে দেশের জন্য আপনার প্রয়োজন কি একটা ভিসা। এখন মালদ্বীপ ভ্রমণের জন্য আপনার যেহেতু বাংলাদেশ থেকে কোনো অগ্রিম ভিসা নিতে হচ্ছে না, অর্থাৎ মালদ্বীপ কিন্তু বাংলাদেশিদের জন্য প্রোভাইড করে অন অ্যারাইভাল ভিসা। অর্থাৎ যারা জানেন না তাদের জন্য একটু ছোট করে বলে দেই, অন অ্যারাইভাল ভিসা হচ্ছে আপনি ওই দেশের বিমানবন্দরে যখন যাবেন, এয়ারপোর্ট থেকে আপনাকে যে ভিসাটা দেওয়া হবে ওইটাকে বলা হয় অন অ্যারাইভাল ভিসা। ঠিক আছে? সো আপনার যেহেতু ভিসা লাগছে না, সেক্ষেত্রে আপনার প্রয়োজন কি, শুধুমাত্র আপনার ডকুমেন্টসগুলো নিয়ে আপনি বিমানের টিকিট কেটে আপনি বিমানে চেপে চলে যাবেন মালদ্বীপ। ওকে, সো সর্বপ্রথমে আপনার কি করতে হবে আমি সিরিয়ালি বলে যাব। কিভাবে আমি আপনাকে এই জিনিসগুলো কেন আপনাকে বলছি, কারণ হচ্ছে একটা মানুষ ধরুন যে হচ্ছে কখনো মালদ্বীপ যায়নি কিংবা অন্যের ভিডিও দেখে ভিডিও তৈরি করে আপনাকে বলে দিচ্ছে, সে যে তথ্য দিবে আর আমার তথ্য অনেক পার্থক্য হবে। তার কারণ আমি মালদ্বীপের তথ্য দেওয়ার পূর্বে আমি নিজে মালদ্বীপ ভ্রমণ করেছি, শ্রীলঙ্কা ভ্রমণ করেছি, চায়না ভ্রমণ করেছি এবং শ্রীলঙ্কা ভ্রমণ করেছি, মালয়েশিয়া ভ্রমণ করেছি, ভারত ভ্রমণ করেছি। এই তথ্যগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে দিতে পারবো। ঠিক আছে? কোনো অনলাইন কোনো পোর্টাল থেকে জেনে তারপর মুখস্থ আপনাকে ঝেড়ে দিচ্ছি না। সো আপনি ইনশাল্লাহ আমাদের তথ্যের উপর ভরসা রাখতে পারেন। সো সর্বপ্রথম আপনার কি করতে হবে, আপনার একটা রিটার্ন এয়ার টিকিট কাটতে হবে, অর্থাৎ বাংলাদেশ ঢাকা টু মালে, মালে টু ঢাকা আপনার রিটার্ন ফ্লাইট বুক করতে হবে। এরপর আপনার প্রয়োজন আপনি কি করেন সেই অনুযায়ী একটা প্রফেশনের, ধরুন আপনি বিজনেস করেন, সেক্ষেত্রে আপনার প্রয়োজন ট্রেড লাইসেন্স, যদি আপনি চাকরি করে থাকেন তাহলে এনওসি। এই জিনিসগুলো আপনি সাথে নেবেন এবং আরও আপনার সাথে নিতে হবে কি, আপনার ভিজিটিং কার্ড যদি থাকে সেটা নিয়ে যেতে হবে। এখন এখানে একটা প্রশ্ন আসে, আমি যখন গিয়েছি তখন আমার কিন্তু কিছুই প্রয়োজন হয়নি। এখন আমার কেন প্রয়োজন হয়নি সেটা আমি পরে বলছি। সো আপনার কি কি লাগবে, প্রথমত আপনার পাসপোর্ট, দ্বিতীয়ত রিটার্ন এয়ার টিকিট, তৃতীয়ত আপনার প্রয়োজন আপনি কি করেন সেই পেশার প্রমাণপত্র, চতুর্থত কনফার্ম হোটেল বুকিং, অর্থাৎ আপনার ওই দেশে যাওয়ার পূর্বে পেইড একটা, শুধুমাত্র যে বুক করব বিষয়টা এমন না, পেইড একটা হোটেল বুক করতে হবে। ঠিক আছে? সো এই বিষয়গুলো আপনার জানতে হবে, এই ডকুমেন্টগুলো আপনার নিতে হবে। আমি কেন আটকে গিয়েছিলাম ওখানে গিয়ে, তার কারণ হচ্ছে আমি কোনো হোটেল পেইড বুক করিনি, আমি শুধুমাত্র হোটেলের বুকিং কপি নিয়ে গিয়েছি। সো এই জন্য আমি হচ্ছে ওখানে আটকে গিয়েছিলাম, আর আমি আদার্স কোনো ডকুমেন্টস নিয়ে যাইনি। সো এই জন্য আসলে একটু সমস্যা হয়েছিল। বলতে আমি কিছুই নিয়ে যাইনি, বাট কোনো কারণে আমি এই যে আমার কোনো কিছু লাগেনি, আবার বলছি যে লেগেছে। এটা কেন লেগেছে আমি ভিসার পরে ভিডিওর সবার শেষে আমি বলবো। সো
আপনার যখন এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি যখন যাবেন, ডকুমেন্টসগুলো আরেকবার লাস্ট আমি বলে দিই, আমি হয়তো বা অনেকগুলো কথার মাঝখানে আমি আটকে গেছি। সেটা হচ্ছে পাসপোর্ট, রিটার্ন এয়ার টিকিট, হোটেল বুকিং, এই তিনটা হচ্ছে প্রধান ডকুমেন্ট। এবং চতুর্থত আপনার লাগবে এনওসি কিংবা ট্রেড লাইসেন্স, সাথে যদি চান ভিজিটিং কার্ড নিয়ে যেতে পারেন। এই ডকুমেন্টগুলো আপনি নিয়ে চলে গেলে ইনশাল্লাহ আপনার আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার আসি যে আপনার ওই দেশে যাবার পরে আপনার কি হবে। বাংলাদেশ থেকে তো আপনি বিমানে চেপে চলে গেলেন, ওই দেশে যাবার পরে ওই দেশে যখন আপনি যাবেন, আপনি সিরিয়ালি যখন দাঁড়াবেন, আপনাকে কিছু প্রশ্ন করবে যদি আপনার পাসপোর্ট সাদা থাকে। যদি আরও একটু ভালো হয়, আপনি যদি পারেন, আপনি কোনো একটা ব্যাংকের একটা ডেবিট কার্ড নিয়ে যেতে পারেন, যেটা হচ্ছে আপনি ওখানে শো করতে পারেন যে আমার এই যে কার্ড আছে, আমি কার্ড দিয়ে ব্যবহার করতে পারবো সব কিছু। ঠিক আছে, এইটা আরও বেশি ভালো হয়। তবে আমি আপনাকে সাজেস্ট করব এনআরবিসির ডেবিট কার্ডটা নেওয়ার জন্য, কারণ এনআরবিসির ডেবিট কার্ডে আপনার কিন্তু থাকছে হোম প্লাস অ্যাব্রড, উপরে উল্লেখ করা থাকে। এটা কোনো পেইড না, প্রমোশনও করছি না, কারণ আমি নিজে ব্যবহার করি, আমি ব্যবহার করে আমার ভালো লেগেছে, সেই জন্য আমি আপনাকে সাজেস্ট করলাম। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার আপনি ওখান থেকে যখন আপনি হোটেল বুক করলেন, আপনি এয়ারপোর্টে ইমিগ্রেশন কমপ্লিট করলেন, কমপ্লিট করে আপনি ঢুকে গেলেন হচ্ছেন মালদ্বীপে ঢুকে যাবার পরে আপনি আপনার গন্তব্যে চলে যাবেন, আপনার যে হোটেল সেখানে চলে যাবেন। বেশিরভাগ মানুষ কোথায় থাকে? সর্বপ্রথমে তারা থাকে হুলহুমালেতে। হুলহুমালেতে থাকার কারণ হচ্ছে হুলহুমালে এবং মালে সিটি দুইটা পাশাপাশি, 5 মিনিট সময় লাগে গাড়িতে জাস্ট ওই দ্বীপ থেকে এই দ্বীপে আসতে। সো হুলহুমালেতে ঘনবসতি কম, খরচ কম, ওখানে থেকে ভালো লাগে। আপনি প্রথম দিন চাইলে গিয়ে হুলহুমালেতে স্টে করতে পারেন, যেহেতু জার্নি করবেন। হুলহুমালেতে থেকে আপনি ওই দিন আপনি চাইলে সাইট সিন করতে পারেন, সাইট সিনের জন্য হুলহুমালেটা দেখতে পারেন, পাশাপাশি আপনি মালে সিটিটা দেখতে পারেন, এটা আপনার জন্য একদিন ইনাফ। দ্বিতীয় দিনে আপনি কোথায় চলে যেতে পারেন? ওখান থেকে বাংলাদেশিরা কোথায় যায়? মাফুসি আইল্যান্ডে আপনি চলে যেতে পারেন। মাফুসি আইল্যান্ডে সেখানে আপনি 2 দিন থাকেন, যেদিন যাবেন সেদিন থাকুন, পরের দিন থাকুন, তারপরে আবার আপনি বিকালের দিকে চলে আসুন। এসে আপনি চাইলে আপনার হুলহুমালেতেও থাকতে পারেন, চাইলে 2 রাতও আপনি চাইলে মাফুসিতে থাকতে পারেন। থাকার পর আপনি যখন আবার ব্যাক করবেন, ব্যাক করে অ্যাজ ইট ইজ আপনি চলে আসলেন। এখন অনেকে বলবেন যে ভাই আপনি তো খরচের কথাটা বললেন না, কোথায় কত খরচ হবে। এখন আমি খরচের কথাটা বলে দিচ্ছি। আগে আমার কত টাকা খরচ হয়েছে আমি সেইটা বলি, তারপর আপনার খরচটা আমি বলবো। যেমন আমি যখন গিয়েছিলাম গত বছর, তখন আমার বিমানের টিকিট ছিল 53,000 টাকা, অর্থাৎ 56,200 টাকা। এটা ছিল বাংলাদেশ থেকে মালে থেকে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ, অর্থাৎ আমি শ্রীলঙ্কাও ঘুরে এসেছিলাম একসাথে। কিন্তু বর্তমানে বিমানের টিকিট অনেক হাই, শুধুমাত্র মালদ্বীপই দেখা যায় 50, 60, 70, এটা ডিপেন্ড করে। এইটা আসলে তাৎক্ষণিক বলা যায় না, তবে আপনি ধরে রাখতে পারেন আপনার বিমানের টিকিট 40 বা 45,000 টাকা থেকে শুরু করে 70,000 টাকা পর্যন্ত গিয়ে ঠেকতে পারে। ঠিক আছে, এই হচ্ছে একটা বেসিক ধারণা। এবার আসুন অন্যান্য খরচ, যেমন আপনার হোটেলের জন্য কত খরচ হবে। হোটেল নর্মালি মাফুসি আইল্যান্ডে আপনার খরচ হবে $40 মতো, যদি একটু ভালো হোটেলে থাকেন। ভালো বলতে আমি এমন না, জাস্ট মিডল রেঞ্জও না, এটাকে কম বাজেটের ভিতরে থাকতে চাইলে মোটামুটি $30 পাওয়া যায় না, $35 থেকে শুরু হয়। $35 থেকে 40, 50 উপরে তো আসলে ঠিক ঠিকানা নেই, আপনারাও জানেন। সো আপনারা চাইলে $35 দিয়েও হোটেল বুক করতে পারেন। এটা গেল মাফুসির জন্য। এবার আসুন হুলহুমালেতে অ্যাভারেজে আপনি $30 থেকে $40 সিঙ্গেল রুম, সুন্দর একবার এসি, একবার ফার্নিশ সুন্দর রুম পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এই গেল হচ্ছে হোটেলের বিষয়টা। খাবারের খরচটা কেমন হয়? খাবারের খরচ দেখুন, হুলহুমালে বলেন বা মালে সিটি বলেন বা মাফুসি বলেন, প্রত্যেকটা জায়গায় দেয়ার আর লট অফ ভ্যারাইটি ওভার দেয়ার। সো আপনি চাইলে সেখানে বাংলাদেশি ফুড পাবেন, ইন্ডিয়ান পাবেন, মালে ফুড পাবেন। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনি পার বেলায় হয়তো বাংলাদেশি টাকায় আপনি 400 থেকে 500 টাকায় আপনি খাবার কমপ্লিট করতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। ঠিক আছে, খাবার বললাম, বিমানের টিকিট বললাম, হোটেল বললাম। এবার আসি, আপনার কি মালদ্বীপে আপনার কি শপিং করা উচিত? উত্তর হচ্ছে না।
কারণ আপনারা ভারত কিংবা মালয়েশিয়া বা শ্রীলঙ্কাতে যে জিনিসটা আপনি 1,000 টাকায় পাবেন, মালদ্বীপে একই জিনিস 7,000, 8,000, 10,000 টাকায় বিক্রি করে। তার কারণ হচ্ছে মালদ্বীপ কোনো কিছুই তৈরি করে না, তারা বিদেশ থেকে নিয়ে অর্থাৎ ভারত থেকে নিয়ে গিয়ে বা শ্রীলঙ্কা থেকে নিয়ে গিয়ে তারা ওইখান থেকে আবার আপনাদের কাছে বিক্রি করে 3, 4, 5, 6 গুণ দামে। ঠিক আছে, সো মালদ্বীপ থেকে আসলে কিছু কেনা মানে বোকামি। হ্যাঁ, এটা যার যার ব্যক্তিগত বিষয়, জাস্ট আমি সাজেস্ট করলাম। এরপর আসি, আপনার যে আরেকটা বোনাস টিপস আপনাদের দেই, সেটা হচ্ছে এই পর্যন্ত আপনি যদি ভিডিওটা দেখে ফেলেন তার মানে হচ্ছে ভিডিওটা আপনার ভালো লেগেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেলের নাম সাংহাই ট্রাভেলস, এবং আমাদের প্রতিষ্ঠানের নাম সাংহাই ট্রাভেলস। আমরা বিভিন্ন দেশের ভিসা, ট্যুরিস্ট ভিসা, প্যাকেজ এগুলো নিয়ে কাজ করে থাকি। ওকে, সো বোনাস টিপস যেটা দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আপনি যখন মাফুসিতে যাবেন, ঠিক আছে, আপনি যেদিন মালে সিটিতে ল্যান্ড করবেন, আপনি চাইলে সেদিন যেতে পারবেন না হয়তোবা। তার কারণ হচ্ছে ওখান থেকে সবসময় ফেরি আসলে পাওয়া যায় না। ফেরি সকালে একটা, বিকালে একটা, আবার আসার সময়ও সেম, সকালে একটা, বিকালে একটা। আপনি চাইলে পার্সোনাল যে প্রাইভেট বোটগুলোতে আছে সেগুলোতে যেতে পারেন, বাট ওগুলোতে একটু খরচ বেশি। সো আমি গিয়েছিলাম ফেরিতে। ফেরিতে আমার খরচ নিয়েছিল মাত্র 20 রুপি, যাবার সময় 20 রুপি, আসার সময় 20 রুপি। এই খরচটাও আপনাকে বলে দিলাম, ঠিক আছে। সো এই গেল আপনার ওভারঅল খরচের বিষয়। আর প্রত্যেকটা ট্রিপে আসলে খরচটা ডিপেন্ড করে একান্ত নিজের উপর। আমি যেহেতু একা গিয়েছিলাম আর তখন টাকার মান অনেক কম ছিল, সো তখন আমার মোটামুটি 96,000 টাকায় আমি বিমানের টিকিট, শ্রীলঙ্কা ভ্রমণ, মালদ্বীপ ভ্রমণ, হোটেল, খাবার সব কিছুতে প্লাস মার্কেটিং সহ আমার 96,000 টাকায় হয়ে গিয়েছিল গত বছর, 2024-এর কথা বলছি। কিন্তু 25 সালে আসলে সিস্টেমটা ভিন্ন। এটা ডিপেন্ড করে আপনার হোটেলের উপর, আপনি কেমন হোটেলে থাকবেন। ইভেন টাকার মান তো ডলার আপনার 100 থেকে চলে গিয়েছে এখন 125। সো এটা ডিপেন্ড করে, ঠিক আছে, টাকার উপর। আর আপনি যদি বিদেশে ভ্রমণ করতে চান, নট অনলি মালদ্বীপ, আপনি যে কোনো দেশে যেতে চাইলে আমাদের মাধ্যমে আপনি ভিসার সহায়তাটাও নিতে পারেন, এবং আপনি চাইলে আপনার এয়ার ফেয়ার এবং সম্পূর্ণ ট্যুর প্যাকেজটাও আপনি নিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা অভিজ্ঞতা শেয়ার করব বলেছিলাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা অন্য আরেকদিন ওই অভিজ্ঞতা এবং এয়ারপোর্টে কী কী জিনিস প্রশ্ন করবে সেই জিনিসগুলো আপনাকে বলবো অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।